মেয়ে মানুষ হলো স্বচ্ছ কাচের গ্লাসের মতো। যেরকম পানির রং যেই গ্লাসে রাখা যায় সেই গ্লাসের রং ধারণ করে, সেই রকমই মেয়ে মানুষ যখন বিয়ে হয়ে যায়, অন্যের বাড়িতে যায়, একরকম থাকে বিয়ের আগে, আর বিয়ের পরে অন্যরকম হয়ে যায়। তার ফ্যামিলিগত যেরকমভাবে চলতে বলে সেরকমভাবেই চলাফেরা করতে হয়, নইলে তার খবর আছে। তো এরকমটাই আমাদের জীবন। এক এক একই ফ্যামিলিতে 4-5 বোন হয়, কিন্তু এক এক ফ্যামিলিতে যে বিয়ে হয়ে এক এক রকমের হয়, যখনই দেখা যাবে মানে এক এক পদের মানে তো এক এক ফ্যামিলিতে এক এক রকম করে বাবা মাকে চলতে বলে। যে ফ্যামিলির লোক যখন আসে সেইভাবেই চলাফেরা করতে হয় বাবা মাকে। তো এটা কিন্তু চাপ প্রয়োগ করে তাদেরকে চলাফেরা, তার স্বাধীনতা বোধ থেকে মানে এটুকু সময় তাকে নিয়ে নেওয়া হয়। এর কারণই হলো এই সমাজের কিছু কুপ্রচারণা, যারা কুসংস্কার, মানে যারা এই সময়ে এই কথাগুলো তারা নিজের দায়িত্বে নিজ মনে করে, মানে এক এক দেশের মানুষ এক এক রকমভাবে চলাফেরা করে, এক এক রকম তাদের ধ্যান ধারণা, সেইখান থেকেই চলে আসছে এই প্রথাটা। এটা হলো কুপ্রথা, যাকে বলে কুপ্রথা। আমাদের গ্রামের অঞ্চলের ভাষায় কুপ্রথা বলে থাকি। তো এই কথাটা কিন্তু একই রকম দাঁড়ায়। এখনও যখন মেয়ে বিয়ে দিবেন তখন কিন্তু একটু দেখে শুনে মেয়ে বিয়ে দেবেন। যে ফ্যামিলিতে এরকম ধ্যান ধারণা আছে সেই মেয়ে ফ্যামিলিতে অনেক মা বাবারাই বিয়ে দিতে চায় না, তারপরেও ভাগ্যক্রমে ওরকম বাড়িতেই মেয়ে বিয়ে দেওয়া হয়ে যায়। কি করবে, মেয়ে যখন ছেলে পছন্দ হয়, বাড়িঘর যখন পছন্দ হয় মেয়ের মানে জন্য, সেই বাড়িটা মনে হয় বাবা মায়ের মনে হয় উপযুক্ত, পারফেক্ট, কিন্তু আত্মীয় স্বজন যে তলে তলে পেটের মধ্যে যে এগুলো কথা কুপ্রচারণা মনে করে, সেগুলো কিন্তু তাদের মনে থাকে না। তখন কিন্তু ভাবেও না যে এরকম হবে আত্মীয়র মধ্যে, কিন্তু ওইটাই চলে আসে। কি করবে, এখন এভাবেই চলতে হবে। তো মেয়ে বিয়ে দেওয়ার পরে কিন্তু ওইভাবে মেনে গুনেই চলতে হয়। তো এর মানেই এই কথাটা বললাম। তো শুক্রবারে রান্নাটা করছিলাম আলু দিয়ে গরুর মাংস। মাংসগুলো দেশি গরুর মাংস, সেজন্য দেখবেন যে মাংসে শুধু হাড্ডি বেশিরভাগ। অন্য জায়গায় থেকে মাংস নিয়েছে, সেই কারণে এরকমটা হয়েছে। বরকে এজন্য বললাম যে তুমি ওইখান থেকে মাংস নিয়ে আসবা। গত শুক্রবারে আমার আল্লাহু লেখা মাংস দেখে আমার জানটা ভরে গেছে, আর তুমি একদিন আবার অন্য জায়গা থেকে মাংস আনলা। তো এভাবে কথা বললাম, বললো যে আরেকদিন এনে দেবো, তুমি এই মাংসটাই খাও। তো দেখেন মাংসগুলো দেখতেই সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদেরই ছিল, কিন্তু মাংস মানে বেশ একটা ভালো না, এলাস্টিক টাইপের, খুব একটা ভালো না। একটা গরুতে অনেকগুলো মাংস হয়েছে, 6-7 মণ বড় আকারের মাংস গরু ছিল, সেজন্য মাংসও বেশি ছিল। তো এই যে রান্নার লাস্ট মুহূর্তে নামাজে যাব, সেই মুহূর্তে আমি মাংসটা হয়ে মানে দিচ্ছি তাড়াহুড়ো করে, সালাদ কাটলাম এই মাংসের ঝোল থাকতে থাকতে। তারপরে এই যে ঝোল থাকতেই আমি মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছিলাম। অজু করে যে এই মশলা গুঁড়োটা দিয়েছি, ভাবছিলাম যে নামাজ আজকে পড়বই, কারণ শুক্রবারে নামাজ পড়াটাই মেন। শুক্রবারে খানা দানার আগ দিয়ে নামাজ পড়ে ভাত খেতে বসলে কী যে একটা মজা লাগে, আমার কাছে খুবই তৃপ্তি সহকারে সেই মুহূর্তের খাবারটা খাওয়া যায়, আর খুব আনন্দ লাগে। তো আমার কাছে এরকম লাগে, আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টস করবেন প্লিজ। আর আমার ভিডিওটা দেখছেন যারা, তারা একটু লাইক দিয়ে পাশে থাকবেন, এই আপুটাকে একটু সাপোর্ট করে যাবেন। আপনারাও কিন্তু এই আপুটার কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার, আমার মানে ভিডিওতে কমেন্টস করে গেলে আপনি একটা অ্যাক্টিভ ফলোয়ার পাবেন। তো আমার ছেলেটা বসে গেছে একা একাই ভাত নিল, দেখলেনই তো। এদিকে আমিও প্লেট পেতে ভাত নিচ্ছিলাম। এই ভিডিওটা করেছে আমার মেয়ে, ওকে বলেছি একটু ধরো, তো ও ভাত নিবে, প্লেট ধুয়ে এনেছে। পরে বললাম যে একটু ভিডিও ক্লিপটা নাও। নামাজ পড়ে উঠে আমি হেজাবটাও খুলি নাই, ভাত নিচ্ছিলাম, সালাদ নিচ্ছিলাম, তারপরে তরকারি নেব। তো ভাবলাম একটু ভাজি নিয়ে নেই। তো এই ভাজিটা আমি করবো আর একটু ঝোল শুকিয়ে, তো আমার বরটাও যেরকম খাবে। তারপরে এই যে হাড্ডিটা নিচ্ছিলাম, কারণ আমি হাড্ডি পছন্দ করি। আর একটু 2টা আলু নিতে আমার ছেলে কাড়াকাড়ি শুরু করছে। ওর প্লেটে দেখেন ভর্তি আলু, অথচ আমার এই 2টা আলু নিতেই হবে তার। তো তারপরে একটু ভিডিও যে ছবি উঠাবো, ভিডিও ভালো করে উঠাবো, তারপরেও হচ্ছিল না ওর তাপে। তারপরে কেটে ফেলেছি ভিডিওটা। এদিকে আমরা পপকর্ন খাচ্ছিলাম সন্ধ্যার দিকে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।